একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরো বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য, আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সচেতন নাগরিকের থট প্রসেসের ক্রিটিক্যাল ফ্যাকাল্টিকে যদি শার্প না করা যায়, বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বে যাবেন, এবং সেই ক্রিটিক্যাল মাইন্ডকে কতটা সফিস্টিকেটেড ফর্মে ডেমোক্রেটিক প্রসেসের কম্পোনেন্টে ট্রান্সফর্ম করা যাবে, এটাই হলো কিন্তু লিডারশিপের কাজ। সেটা একজন রাজনীতিবিদ হন অথবা সেটা অর্থনীতি, সমাজ, বিজ্ঞান, শিক্ষা, যে এরিয়াতেই হোক না কেন, যেসব এরিয়াতেই যারাই নেতৃত্ব দেন না কেন, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু সর্বোচ্চ উৎকৃষ্ট সমাধানটাকে বের করতে হয়। এবং সে কারণেই দেখা গিয়েছে এমনকি রেজিমেন্টেড সোসাইটিতেও কিন্তু এখন তারা কম্পিটিশনকে, একটা কালচারকে নারিশ করে। আমি কোনো দেশের নাম বলতে চাই না, যারা আগে রেজিমেন্টেশন এমনভাবে প্র্যাকটিস করতেন কোনো কম্পিটিশনকে অ্যালাউ করতেন না। এখন রেজিমেন্টেড সিস্টেমও কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে সে একটা কম্পিটিশনের কালচারটা রাখেন। কারণ কম্পিটিটিভ না থাকলে পরে, না চর্চা হলে পরে মানুষের যে ইনহারেন্ট ক্রিয়েটিভিটি তার কিন্তু স্ফুরণ ঘটে না। আমি কথাটা বলছি এই কারণে যে ডিবেট হচ্ছে একটা মোস্ট এফেক্টিভ একটা মাধ্যম, এবং বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে, ছাত্রদের মধ্যে এই কালচারটাকে জাগ্রত করা উচিত। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার নতুন করে বিভিন্ন ধরনের আয়োজনের চেষ্টা করছি, উদ্যোগ নিয়েছি, পরিচ্ছন্নভাবে যাতে নতুন কুড়িদের মধ্যে সকল ধরনের প্রতিযোগিতার স্ফুরণ ঘটানো যায়, একটা সাজানো এবং গোছানো খোলামেলা একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে কিভাবে এটা আনা যায়, এবং তার মধ্যেও এটাকে আমরা একটা কম্পোনেন্টে নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আমি আমার বক্তব্যের এই পর্যায়ে আমি ডিবেট সোসাইটিকে অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দেশের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এই প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিতর্কের সংস্কৃতিকে জাগ্রত করার একটা নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। এবং এটা শুধুমাত্রই টিএসসির এই অপেক্ষাকৃত রাজধানীর যে সমস্ত সুবিধাজনক পরিবেশ, এখান থেকে একটা গ্রামের কলেজ পর্যন্ত এটাকে নিয়ে যেতে হবে। এই দায়িত্বটা যদি আপনারা সাথে সাথে না গ্রহণ করেন, তাহলে এটা কিন্তু একটা ন্যাশন ওয়াইড কালচারাল মুভমেন্টে ট্রান্সফর্ম করবে না। তা আমি অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এ ব্যাপারে উদ্যোগ নেয়, তাহলে অনেক একটা গ্রহণযোগ্য উদ্যোগী শক্তি হতে পারে এই সোসাইটি। আমি সরকারের পক্ষ থেকে, এবং যেহেতু বিভিন্ন সম্প্রচার মাধ্যমের সঙ্গে আমার সংশ্লিষ্টতা রয়েছে, এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করলে পরে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ডিবেট সোসাইটিকে। আমি বক্তব্যের দ্বিতীয় পর্বে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলাই অভ্যুত্থান সম্পর্কে এবং এর উত্তরণ সম্পর্কে আমি দুই একটা মন্তব্য করতে চাই। আমি যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী এবং নিরবিচ্ছিন্নভাবেই রাজনৈতিক কর্মী, এক কথায় বলতে গেলে প্রায় অর্ধ শতাব্দী আমি রাজনীতির অঙ্গনে আছি। 1977 সনে এই বিশ্ববিদ্যালয় প্রথম দেখার সুযোগ হয়েছে, তখন থেকে এখন সচিবালয় মন্ত্রিত্বের অফিস করি। বাকি জীবনও কতটুকু কী হবে আমি জানি না, বাট
রাজনীতিটাকে একটা ইবাদতের মতো তখন থেকে চর্চা করেছি, এখনো করি, বাকি জীবনও করার চেষ্টা করব। সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমার যে সীমিত জ্ঞান, সেই জ্ঞান থেকে আমি এই সুযোগে আপনাদেরকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আজকের অনুষ্ঠান এবং যারা এখানে উপস্থিত, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের দেশে এবারের মতো এই মুহূর্তে যে সুযোগের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এত বড় সুযোগ দেশকে সঠিক খাতে রূপান্তরিত করার এর আগে আর কখনোই আসে নাই। অভ্যুত্থান, রক্ত, প্রাণ, স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন, পার্লামেন্টের একটা সক্রিয়তা, কার্যকারিতা এবং দেশের সরকার প্রধানের যে আন্তরিকতা, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার দিন যাপন, দৈনন্দিন রুটিন, তার চিন্তা, বক্তব্য, এই সব কিছুর মধ্যেই একটা সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমাদের দেশে প্রকৃত অর্থেই একটি গণতান্ত্রিক মূল্যবোধকে কাঠামোবদ্ধ করার, প্রাতিষ্ঠানিক করার। তা নাহলে কিন্তু আমাদের এই অর্জন আবার হাওয়ায় মিলিয়ে যাবে। এবং এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যে আগ্রহ, আন্তরিকতা, উদ্যোগগুলি আমরা গ্রহণ করেছি, আমরা আশা করি যে অন্যান্য সকল শক্তি সেই বিষয়টাকে গ্রহণ করবেন। যে দুর্বলতাগুলি ইতিমধ্যে বেরিয়ে পড়েছে তা হচ্ছে একদল লোক এটার কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। এটার কৃতিত্ব কার এবং এর মধ্যে দিয়ে কে কত বেশি তারকায় পরিণত হয়েছেন এবং কে কত বেশি তারকা খ্যাতিকে আরো বর্ধিত করবেন, ডিজিটাল প্ল্যাটফর্মের এই তারকা খ্যাতির বর্ধিত গতির কারণে একটা মোহগ্রস্ততা কিন্তু লক্ষ্য করছি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু দায়িত্বের যে গভীরতা এবং দায়িত্বের যে ওজন, তার কাছে কিন্তু এই ধরনের মনোজগৎ খুবই হাস্যকর। অতএব আমাদেরকে যে কঠিন দায়িত্ব শহীদরা দিয়ে গিয়েছেন, প্রাণ দিয়ে যারা আমাদেরকে ভবিষ্যতের রোডম্যাপ তৈরি করে দিয়ে গিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী যদি আমাদেরকে চলতে হয়, তাহলে এত বালখিল্যতা নিয়ে কিন্তু চলা যাবে না। আমাদের অনেকের মধ্যেই এই সমস্যা থাকতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমরা প্রতিটি মুহূর্তেই সর্বোচ্চ চেষ্টা করছি যে এই অর্জনকে সমন্বয় করে সকল শক্তিকে সাথে নিয়ে আমরা এর একটা অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাব। এবং তা যেতে গেলে পরেই আমাদের প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে যে আমাদেরকে সংসদীয় ব্যবস্থাটিকে একটা কার্যকরী ব্যবস্থায় রূপান্তরিত করা এবং ধারণ করা। এই কাজটি হচ্ছে সবচেয়ে মৌলিক কাজ। যখনই একটি দেশে আস্থাভাজন সংসদীয় রাজনীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, তখনই কিন্তু রাজনীতিকে আর ভিন্নভাবে চর্চা করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে এই চ্যালেঞ্জটা ফেস করছি। আমরা দেখেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতির অভাবের কারণেই সংসদে বিতর্কের সকল সুযোগ থাকা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনের কোনো মিত্র শক্তিরা তারা এই অভ্যাসের সম্বন্ধেই ঢুকে পড়ছেন বারবার। আমরা বিশ্বাস করতে চাই যে এই বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসবেন। আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত, কেননা কোনোভাবেই শহীদের অর্জনকে আমরা হারাতে দিতে পারি না। আরেকটি বিষয় খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনাই কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তখন তা যে পারা যায় না তারই প্রমাণ হচ্ছে
90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই দুই আমলেই একজন রাজনৈতিক কর্মী ছিলাম, আন্দোলনের রাজপথের কর্মী ছিলাম, দুই আমলেই কারাগারের অভিজ্ঞতা আমার হয়েছে এবং দুই আমলেই এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকারের করুণ পরিণতি দেখার সৌভাগ্য আমার হয়েছে এবং রাজনৈতিক কর্মী হিসেবে এবং একই সঙ্গে রাজনীতির ছাত্র হিসেবেও আমি ডিবেটিং সোসাইটির এই মঞ্চে দাঁড়িয়ে বলার সুযোগ পাচ্ছি পরবর্তী প্রজন্মকে, যা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের এই অনির্বাণ চেতনার যে বর্ধিত অংশটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই বর্ধিত অংশটার আপনারা পরিপূর্ণভাবে সার্থকতার দায়িত্ব গ্রহণ করবেন এই প্রজন্মের নেতৃত্ব। যদি কেউ মনে করেন এখান থেকেই কেবল যাত্রা শুরু হয়েছে, অতীতকে মুছে দিতে চান, তাহলে পূর্ণাঙ্গ বাংলাদেশটা কিন্তু বোঝা হবে না। পূর্ণাঙ্গ বাংলাদেশটা বুঝতে চাইলে আমাদেরকে একদিকে যেমন 1000 বছরের ইতিহাসকে জানতে হবে, আর একদিকে 56,000 বর্গমাইলের লাল সবুজের পতাকার বাংলাদেশটাও বুঝতে হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এটা বুঝি, সে কারণে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারব এই বিশ্বাস আছে। বিশেষ করে আমাদের সরকার প্রধান দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, সংসদ নেতা হিসেবে তার যে ভূমিকা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে তিনি একই সঙ্গে এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব বলেছেন জনগণ, জনগণ আর জনগণ। জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য, আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জুলাই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।